হ্যালো এবং ওয়েলকাম সবাইকে জানা অজানা 360 জগতে। আমি রাসেল আছি আপনাদের সাথে। শরীয়তপুর মাদারীপুরের আরও একটা দিন আমরা কি করে কাটালাম, মাদারীপুর এবং শরীয়তপুরের আরও নতুন কিছু জানা অজানা নিয়ে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই। লেটস জাম্পিং টু দ্য ভিডিও। তো গাইস, লাস্ট ভিডিওতে আমরা মাদারীপুরের শকুনি লেকটা নিয়ে আলাপ করেছিলাম, বেশ কিছু জানা অজানা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এখান থেকে শেষ করে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, আরও ঘুরে ফিরে দেখার চেষ্টা করব আপনাদেরকে আর কি কি সামনে হয় দেখা যাক। তো মাদারীপুরের যে রাস্তা অসম্ভব সুন্দর, ভালো লাগতেছিল, খুব ক্লিন, খুব ফ্রেশ, একদম যানজট মুক্ত। আমরা যারা ঢাকায় বাইক চালাই তারা আসলে প্রাণ খুলে বাইক চালাতে পারি না। তো দেখতেই পাচ্ছেন খুব এনজয় করতেছিলাম, মোমেন্টসগুলো খুব ভালো লাগতেছিল। তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ কালকিনি। তো এই কলেজটার ভিতরে যাব এবং এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সৈয়দ আবুল হোসেন স্যার, তিনি আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একজন যোদ্ধা। যার নামে এই কলেজটা হয়েছে, তিনি শুধু এই কলেজটাই করেননি, তিনি আরও বেশ অনেকগুলো শিক্ষা ব্যবস্থার কলেজ, স্কুল, মাধ্যমিক স্কুল অনেক কিছুই করেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য। আবুল হোসেন স্যারের নিজ এলাকায় তার নিজের অর্থায়নে মাদারীপুরের 6টি কলেজ প্রতিষ্ঠা করেছেন, এর মধ্যে 4টি বিশ্ববিদ্যালয় কলেজ। এছাড়া প্রতিষ্ঠা করেছেন অসংখ্য মাধ্যমিক বিশ্ববিদ্যালয় সহ 150টি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা ক্যাম্পাসটা ঘুরে ফিরে দেখার চেষ্টা করছিলাম। ক্যাম্পাসের ওয়ালগুলোতে দেখতে পাচ্ছিলাম আবুল হোসেন স্যারের ছবি রয়েছে এবং বেশ অনেকগুলো উক্তি রয়েছে গুণীজনদের। তো ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় এবং অনেকগুলো ভবন রয়েছে। তো আমরা আসলে এখানে বেশিক্ষণ সময় দেবো না, আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। তো সামনের দিকে এগিয়ে গ্রামের পিচ ঢালাইয়ের পথে হাঁটার চেষ্টা করছিলাম। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সাগর আহমেদকে, যে আসলে হাত দিয়ে কিছু একটা দেখানোর চেষ্টা করতেছে। তো স্ক্রিনটা একটু বড় করে দেখতে পারলাম, আসলে এখানে সারিবদ্ধভাবে বক রয়েছে, অনেকগুলো বক বসে আছে এখানে। তো আসলে শীত প্রায় শেষের পর্যায়ে, তো এই সিনারিওগুলো আসলে বেশ দুর্দান্ত লাগছিল আমাদেরকে। আমাদের সাথে কিন্তু আমাদের হৃদয় ভাইও রয়েছে। তো খেজুর গাছের যে খেজুরের রস খাওয়ার যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা কিন্তু আমরা আগেই নিয়েছি, একদম আরও বেশ কিছুদিন আগেই। আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে, সেই খেজুরের রস অভিযানের একটা ভিডিও দেয়া আছে। তো আসলে গ্রাম বাংলার যে অপার সৌন্দর্যের কথা আর কী বলবো, এগুলো বলতে গেলে আসলে বলার শেষ হবে না। স্ক্রিনের সামনে একটা খুব সুন্দর ডিজাইনের একটা মসজিদ দেখতে পাচ্ছেন। তো আসলে বাংলাদেশের ম্যাক্সিমামই আমরা হচ্ছে গিয়ে মুসলিম, তো এইসব জিনিস দেখতে আমাদের বেশ ভালোই লাগে। তো আমরা এখন এগিয়ে যাব, ঘোরার চেষ্টা করব, আরও বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব। তো আমরা এখন শরীয়তপুরের দিকে যাব। আসলে শরীয়তপুরের দিকে নাকি একটা বেশ বড় বাজার রয়েছে, চন্দ্রপুর বাজার। তো আমরা আসলে চন্দ্রপুরের বাজারের দিকে যাব, ওই বাজারটার বিষয়ে বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমরা অলরেডি চলে আসলাম চন্দ্রপুর বাজারে। বাজারের যে একটা গেট রয়েছে, সেই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে। এই বাজারে আসলে একটা সুপার শপও রয়েছে, স্বপ্নর। তো আপনারা দেখতে পারলেন যে সুপার শপটা রয়েছে, তার মানে আপনারা অলরেডি আন্দাজ করতে পেরেছেন এই বাজারটা কত বড়। তো এই বাজারটা ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করব। এই বাজারটা সম্পর্কে আমরা বেশ কিছু জিনিস জানার চেষ্টা করব, এই বাজারে কি কি রয়েছে সেগুলো জিনিসও জানার চেষ্টা করব। তো চলুন যাই, বাজারের ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। বন্ধুরা, বাজারের ভিতরে চলে এসেছি আমরা এখন একদম চন্দ্রপুর বাজার প্রাণকেন্দ্র বলতে যেটা বোঝায়, সেই প্রাণকেন্দ্রে রয়েছি। এই বাজারটার এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি একদম প্রাণকেন্দ্র বা পয়েন্ট মাঝখান। তো এখানে দুইটা বড় বড় গাছ ছিল, একটা গাছ আসলে কেটে ফেলা হয়েছে, ওই যে ওই গাছটা কেটে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই পাশে আরও একটা গাছ রয়েছে, এই গাছটা এখনও কাটা হয়নি। তো এই গাছটা কেন কাটা হয়েছিল আর এই গাছগুলোর বয়স কত, এই সকল বিষয় আসলে স্থানীয় যারা আছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করব। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছিলাম একজন আঙ্কেলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আঙ্কেল, এই গাছগুলোর বয়স কত আনুমানিক? 98 আগে পরে এই গত চলছে না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই গাছটা কেটে ফেলছে কেন এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। চন্দ্রপুর বাজার এই নামটা হওয়ার কারণ কি? চন্দ্রপুর যে বাজার, এই যে বাজারটা, চন্দ্রপুর বাজারটা কার নামে হয়েছে বা কিভাবে হয়েছে এই চন্দ্রপুরটা? মুরব্বীরা বলতে পারছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখান থেকে তো তেমন কিছু জানা গেল না, কিছু জানা গিয়েছে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আসলে খুব লোভনীয় একটা ব্যাপার স্যাপার, গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। ভিডিওটা একটু করে নেই, দেন পরবর্তীতে খাওয়ার চেষ্টা করব। তো স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আপনারা একটা ভূমি অফিস, এটা হচ্ছে একটা সরকারি ভবন সম্ভবত।
তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, আরও বেশ কিছু জিনিস, বেশ কিছু ভবন চোখে পড়বে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে মসজিদ, মাদ্রাসা একই সাথে। তো এরকম আরও বেশ কিছু ভবন, বেশ কিছু স্থাপনা আসলে এই চন্দ্রপুর বাজারে রয়েছে, সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এইসব তথ্য দিয়ে আমাকে যে আসলে সহযোগিতা করেছিলেন জান্নাত মেডিকেলের শাকিল ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাকে অনেক হেল্প করেছিলেন এই ইনফরমেশনগুলো দিয়ে। তো চলুন এই বাজারের বিষয়ে বেশ কিছু জিনিস জানার চেষ্টা করি আমরা। তো চন্দ্রপুর মূলত একটি ইউনিয়ন, তো পরবর্তীতে এখানে চন্দ্রপুর বাজার বসে। তো চন্দ্রপুর বাজারের নামকরণটা কী করে হলো সেই বিষয়টাতে আসি। তো চন্দ্রশেখর নামে একজন ব্যক্তি ছিল, তার নাম থেকেই আসলে চন্দ্রপুর বাজারের বা চন্দ্রপুর ইউনিয়নের নামকরণ হতে পারে এরকম ধারণা করা হয়েছে। শরীয়তপুর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত এই বাজারটি শরীয়তপুরের অন্যতম বৃহৎ বাজার। বাজারটি গুটি কয়েকটি দোকান নিয়ে শুরু হলেও এখন বর্তমানে এই বাজারের দোকান সংখ্যা আনুমানিক 400-র উপরে হবে। এছাড়াও প্রতি শনি ও মঙ্গলবার ইউনিয়ন পরিষদের পাশে একটি বিশাল বড় গরু ছাগলের হাট বসে, যে হাটগুলো আসলে অংশগ্রহণ করে আশেপাশের 4-5টা ইউনিয়নের বেশ অনেকজন মানুষ, যার জন্য এই বাজারের জাঁকজমকপূর্ণতা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। তাছাড়া এটি কৃত্তিনাশা নদীর পাশে অবস্থিত, যার কারণে বর্ষাকালে খুব বেশি পানি হলেও যাতায়াতের সুব্যবস্থার জন্য আশপাশে ইউনিয়নের মানুষের কাছে এই বাজারটা বেশ জনপ্রিয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ইউনিয়নগুলো হচ্ছে গিয়ে শিলারচর, চিকন্দি, বিনোদপুর, মোহাম্মদপুর। তো আমরা ঘুরতে ঘুরতে ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে বেশ কিছু কাঠের দোকান দেখা যাচ্ছে। এই কাঠগুলো দিয়েই আসলে মানুষ অনেক ধরনের কাজকাম করে থাকে, মুরগির ঘর দুয়ার বানায়, আসলে অনেক কিছুই করে থাকে। তো দেশগ্রামের টং দোকানগুলো খুব জোস হয়ে থাকে। স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটা টং দোকান, তারপরে একটা চাচাকে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি নিয়ে বসে আছে। তো এই ভ্যানগুলোতে চড়তে আসলে কিন্তু খুব দুর্দান্ত একটা ফিল পাওয়া যায় দেশগ্রামে। আমি কিন্তু দেশগ্রামে গেলে এই ভ্যানগুলোতে চড়ে বেড়াই, ভীষণ ভালো লাগে আমার কাছে। মানুষ যে ওই যে চাঁদের গাড়ি বলে না, আমি আসলে এই ভ্যানগুলোতে উঠলে চাঁদের গাড়ির মতো এই ফিল অনুভব করি। তো আমরা এই পর্যায়ে একটু সামনের দিকে এগিয়ে যাব, আপনাদেরকে আরও বেশ কিছু দোকান দেখানোর চেষ্টা করব। এখানে আরও বেশ কিছু মার্কেট রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে। তো একটু সামনের দিকে এগিয়ে যাব, এখানেও দেখা যাচ্ছে আরও একটা মার্কেট। এই মার্কেটটার নামটা হচ্ছে গিয়ে হাওলাদার মার্কেট। তো এই মার্কেটের ভিতরে আসলে বেশ অনেকগুলো দোকান রয়েছে। তো এমন ছোট ছোট অসংখ্য মার্কেট আছে। তো স্ক্রিনের সামনে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বেশ কিছু কুকিজ আইটেম, বিস্কুটের দোকান। আসলে দেশগ্রামের দোকানগুলো আসলে এরকমই হয়ে থাকে, বেশ চমৎকার একটা ভাইব পাওয়া যায় এরকম দোকান থাকলে। আসলে ঢাকার মতো যদি মডার্ন হয়ে যায় তাহলে কিন্তু আর মজা থাকবে না আসলে দেশগ্রামে যাওয়ার। তো আসলে দেখতে পাচ্ছেন এই বাজারটা আসলে কত বড়। তো কেউ বলতে পারবেন এই বাজারটার আয়তন কত? এই বাজারটার আয়তন আনুমানিক 16 একরেরও বেশি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আমরা এখন চা খাবো। চা খেয়ে ইনশাল্লাহ ঢাকার জন্য চলে যাব। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।